সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 15 পেপারটি রয়েছে আধুনিক চীনের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, চীন কেন্দ্রিকতা। 5 নম্বরের টিকা প্রশ্ন নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনার পর এর অ্যান্সার তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। যারা তোমরা আলোচনা শুনতে চাও না, ডিরেক্ট অ্যান্সারে যেতে চাও, তোমরা একটু স্কিপ করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো দেখো, চীন কেন্দ্রিকতা। প্রাচীনকাল থেকেই চীনের লোকেরা বিশ্বাস করতো যে তারাই সভ্য জাতি, তাদের সভ্যতা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং পৃথিবীর সমস্ত সভ্যতার মূল কেন্দ্র চীন, এবং চীনকে কেন্দ্র করে অন্যান্য সভ্যতাগুলো পরবর্তীকালে আবর্তিত বিবর্তিত হয়েছে। তাহলে চীন ছিল সভ্যতার মেন কেন্দ্রবিন্দুতে এবং তারা নিজেদেরকে সভ্য জাতি বলে মনে করত, আর বাইরের অন্যান্য জাতি তারা ছিল বর্বর জাতি বা বিদেশি জাতিরা ছিল তাদের চোখে বর্বর নিকৃষ্ট। এই যে চীনারা বিশ্বাস করতেন যে তারাই ছিল শ্রেষ্ঠ, তাদের সভ্যতাই ছিল সভ্যতার প্রাণ কেন্দ্র এবং তারাই জাতিতে শ্রেষ্ঠ, এই চিন্তা ভাবনাটাকে আমরা বলছি চীন কেন্দ্রিকতা বা সিনো সেন্ট্রালিজম। এখন চীন যে রাষ্ট্রটি রয়েছে তার প্রতিবেশী কিছু দেশ রয়েছে, যেমন আমরা দেখি কোরিয়া রয়েছে, ভিয়েতনাম রয়েছে, জাপান রয়েছে। এই রাজ্যগুলোর উপরে চীনের সম্রাট কর্তৃত্ব স্থাপন করেছিল এবং চীনারা মনে করতেন, চীনা সম্রাটও মনে করতেন যে এই রাজ্যগুলো তার সাম্রাজ্যেরই একটা অংশ। তাই নিয়মিত এই কোরিয়া, ভিয়েতনাম এবং জাপান চীনের সম্রাটকে উপহার, নজরানা ইত্যাদি পাঠাতেন এবং পশ্চতা প্রদর্শন করতেন এবং তার বিনিময়ে এই দেশগুলো পরবর্তীকালে দেশ কিন্তু তখন চীনের করদ রাজ্যে ছিল বা অধীনস্থ রাজ্য। তো এই অধীনস্থ রাজ্যগুলো ব্যবসা বাণিজ্য করার অধিকার পেয়েছিল চীনে। তো এইভাবে এই চীন কেন্দ্রিকতা প্রাচীনকাল থেকে চীনাদের মধ্যে এই কনসেপ্টটা চলে আসে বা এই ধারণাটা আসে। চীনে সম্রাটকে চীনার লোকেরা ঈশ্বরের বা স্বর্গের পুত্র বা এখানে ঈশ্বরের পুত্র হিসাবে তারা দেখতেন এবং তাকে দেবতার আসনে বসিয়েছিলেন। এবং তাদের যে সম্রাট, চীনা সম্রাট, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট। তার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, তার জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তার সভ্যতা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা, এই ধরনের ধারণাই কিন্তু তাদের মধ্যে ছিল। তাই পরবর্তীকালে যখন বিদেশি শক্তি চীনে ঢোকার চেষ্টা করে তখন কিন্তু চীন বিদেশিদের কাছে দরজা বন্ধ করে রেখেছিল। অনেক কষ্টে এই পাশ্চাত্য শক্তিবর্গ চীনের দরজাকে মুক্ত করে, অর্থাৎ মুক্তদ্বার নীতি নেওয়া হয় পরবর্তীকালে চীনে আফিম যুদ্ধের ভিতর দিয়ে পাশ্চাত্য দেশগুলি চীনের উপর আধিপত্য স্থাপন করে, বিভিন্ন বন্দরের উপর আধিপত্য স্থাপন করে, সুপার যে এক্সট্রা টেরিটোরিয়াল যে পাওয়ার, সেই পাওয়ার তারা অর্জন করে এবং চীনের মধ্যে যে এই কেন্দ্রিকতাটা ব্যাপারটা ছিল, চীন কেন্দ্রিকতা প্রাচীনকাল থেকে, তার অবসান ঘটে। তবু বর্তমানে যদি আমরা দেখি, আজকের চীনের রাজধানী বেজিং, সে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে বিশ্ব রাজনীতিতে একাধিপত্য স্থাপন করার, অর্থনীতিতে সে শ্রেষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করছে। এটাকেও কিন্তু আধুনিককালের ঐতিহাসিকরা চীন কেন্দ্রিকতারই একটা অংশ হিসেবে দেখেছে। অর্থাৎ এখানে চীন কেন্দ্রিকতা বলতে চীন যে অন্যান্য জাতি থেকে শ্রেষ্ঠ বলে মনে করছে নিজেকে বা শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করছে, এটাইকেই বলা হচ্ছে, ঐতিহাসিকরা বলছেন চীন কেন্দ্রিকতা বা চীনে যে সেন্টারিজম বা সিনো সেন্টারিজম, এই কথাটাকে বলা হচ্ছে। তাই এর উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের অ্যান্সার আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। চীন কেন্দ্রিকতা কি বা সিনো সেন্টারিজম কি? চীন কেন্দ্রিকতা বা সিনো সেন্টারিজম বলতে এমন একটি ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশ্ব দর্শনকে বোঝায় যার মূল কথা হলো চীনই বিশ্বের একমাত্র সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র এবং বাকি বিশ্ব তাদের তুলনায় অনুন্নত বা বর্বর। প্রাচীন ও মধ্যযুগীয় পূর্ব এশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির সমীকরণ বুঝতে চীন কেন্দ্রিকতা ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারা করে চীনারা তাদের দেশকে বলতো ঝংগুও, যার আক্ষরিক অর্থ হলো আসল দেশ বা কেন্দ্রীয় সাম্রাজ্য। চীনারা বিশ্বাস করতো যে তাদের সভ্যতা পৃথিবীর সমস্ত সভ্যতার মূল এবং তারা ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে বিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত। চীন সম্রাটদের স্বর্গের পুত্র বলে গণ্য করা হতো। মনে করা হয় যে সমগ্র পৃথিবী বা অল আন্ডার হেভেন শাসন করার একচেটিয়া আধ্যাত্মিক ও রাজনৈতিক অধিকার বা স্বর্গীয় আদেশ কেবল চীন সম্রাটেরই আছে।
প্যারা করে পূর্ব এশিয়ার অন্যান্য প্রতিবেশী রাজ্য যেমন কোরিয়া, ভিয়েতনাম বা জাপানকে চীনের অধীনস্থ বা করদ রাজ্য বা ভ্যাসাল স্টেট হিসেবে বিবেচনা করা হতো। এই রাজ্যগুলোকে চীনা সম্রাটের আধিপত্য মেনে নিতে হতো এবং নিয়মিত উপঢৌকন বা নজরানা পাঠিয়ে নিজেদের আনুগত্য প্রদর্শন করা হতো বা করতে হতো। এর বিনিময়ে তারা চীনের সাথে বাণিজ্য করার এবং সামরিক সুরক্ষার সুযোগ পেত। অর্থাৎ চীন কেন্দ্রিকতার অন্যতম প্রধান ভিত্তি ছিল সংস্কৃতি ভিত্তিক এক ধরনের বিভাজন। যারা চীনের কনফুসীয় সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলত তাদের সভ্য বলা হতো। অন্যদিকে এই সংস্কৃতির বাইরে বসবাসকারী মানুষদের তারা অবজ্ঞার চোখে দেখত এবং বর্বর হিসেবে গণ্য করত। প্যারা করে 19 শতকে পাশ্চাত্য শক্তির আগমন এবং আফিম যুদ্ধের পর এই প্রাচীন চীন কেন্দ্রিক ব্যবস্থার পতন ঘটে। তবে বর্তমান সময়ে চীনের দ্রুত অর্থনৈতিক ও সামরিক উত্থানের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে অনেকেই একে নব্য চীন কেন্দ্রিকতা বা নিউজ সিনোসেন্ট্রারিজম হিসাবে আখ্যায়িত করেছেন, যেখানে বেজিং পুনরায় বিশ্ব রাজনীতি ও অর্থনীতির চালিকা শক্তি বা প্রধান কেন্দ্রে পরিণত হতে চাইছে। তো এই ছিল চীন কেন্দ্রিকতা ডিএসসিসি 15 পেপারের 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।